It's said hi. ওকে সুমন, সুবিদ দাস ম্যাথ বুক চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করুন একটু তাড়াতাড়ি। হ্যাঁ, পেয়ে যাবে, দিয়ে দেবো। তাজমিরা কেমন আছো? ভালো আছি। চলে আসো প্রত্যেকে তাড়াতাড়ি, ক্লাস স্টার্ট করে দেবো, বেশি দেরি করা যাবে না। অলরেডি একটু দেরি হয়ে গেল। ওকে, তো প্রত্যেকে জানাই রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের এই লাইভ সেশনে ওকে স্টার্ট করছি। তাজমিরা, ওয়া, মাহি, সুমন, পায়েল, ওটিসি, একদম একদম স্টার্ট করছি। আমার এই ভিডিও লিঙ্কটা তোমরা একটু যারা গ্রুপে রয়েছে একটু গ্রুপে সেন্ড করে দাও, কারণ অনেকেই গ্রুপে হয়তো এই টাইমিংটা জানে না। তো নতুনরাও আসার একটা সুযোগ পাক দুপুর 12টার এই লাইভ সেশনে, কারণ যেটা দুপুর 3টেই হতো সেটা এখন থেকে এবার দুপুর 12টার সময় হবে। ওকে, তো আজ থেকে শুরু হলো দুপুর 12টার লাইভ সেশন। জিকে কুইক রিভিশন হবে আজকে। প্রপারলি ডাব্লিউপির একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে অ্যানালাইসিস করব। একটা জিকে থেকে অ্যানাদার জিকেগুলো কীভাবে লিঙ্ক করে ধরে রাখবে তার কমপ্লিট নমুনা পাবে লাইভ সেশনে। ওকে, অনন্যা হাই। তো চলে আসো প্রত্যেকে, দ্রুত জয়েন করো, ক্লাস স্টার্ট করব। বলো, অডিও ক্লিয়ার? অডিও ক্লিয়ার। আজকে কোনো কোশ্চেন্স দেখবো না, নিজের মতন করে কিছু কোশ্চেন্স ডাব্লিউপির পিওয়াইকিউ বিশেষ করে যেরকম টাইপটা দেয় বা আপকামিং পরীক্ষাতে তোমরা ঠিক যে টাইপটা পাবে তার ওপর প্রপার অ্যানালিসিস করেই ক্লাসটা করব। ঠিক আছে, নিজের মাইন্ডে যে কোশ্চেন্সগুলো আসবে সেটাকে নিয়েই প্রপার অ্যানালিসিস হবে আজকের এই লাইভ সেশনে। ওকে, তো প্রত্যেকে একটা করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে অলরেডি স্কোর বোর্ডটা একটু বাড়িয়ে রাখো। ঠিক আছে, এই স্কোর বোর্ডে রান আমাকে কি করে অনেক অনেক মোটিভেট করে। তো যারা লাইকটাই করনি স্ক্রিনে একটা করে ডাবল ট্যাপ করে লাইক বাটনে হিট করে দাও। ওকে, হাই দাদা এসকে। তো চলো, যারা জয়েন করেছো আমি ক্লাস স্টার্ট করছি। তো ইন্টারেস্টিং কোশ্চেন্সগুলো করব, বিশেষ করে ডাব্লিউপি কেপিতে একদম মেন এক্সামে আসার মতন, আর পিওয়াই কিউতেও এসেছে। ওকে, তো রেডি প্রত্যেকে? আর অডিও ক্লিয়ার জানাও, অডিওটা ক্লিয়ার? প্রত্যেকে রেডি? অডিও ক্লিয়ার? বলো, অডিও ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো চলো, আজকে প্রথম কোশ্চেন্স করবো আমরা 1951 সালটা থেকে। এখান থেকে কোশ্চেন একটা দেয় যে 1951। তো আমরা দেখে নেবো যে 1951 সালে মূলত কি কি হয়েছে। তোমাদের জন্য কোশ্চেন্স থাকবে 1951তে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নির্বাচন কমিশনার। ইয়েস, এই যে নির্বাচন কমিশনার থেকে একটা কোশ্চেন্স দেয় যে এটা প্রথম নির্বাচন কমিশনার যখন কে ছিলেন, উত্তর কি করবে? অবশ্যই উত্তর করতে হবে কি, বলবে সুকুমার সেন, তাই তো? তাহলে ঠিকের পরের বছর অর্থাৎ 1952 সালে দ্বিতীয় নির্বাচন যিনি কমিশনার হয়েছিলেন তিনি কে? আনসার কি করবে? বলবে কে ভি কে সুন্দরাম। তোমরা আমাকে জানাও এই মুহূর্তে যিনি নির্বাচন কমিশনার পদে রয়েছেন তিনি কে? প্রণয়, বলো। ইয়েস, তোমরা আমাকে বলো এই মুহূর্তে যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তিনি কে? কমেন্ট সেকশনে আনসারটা জানাও, বলো। ওকে, 1951 সাল থেকে আর কি কোশ্চেন হতে পারে? মূলত ইকোনমিক্স ওরিয়েন্টেড একটা কোশ্চেন পরীক্ষাতে দেবেই দেবে, আর ডাব্লিউপি কেপিতে এখান থেকেই একটা কোশ্চেন পেয়ে যাবে। ফর এক্সাম্পল 1951তে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মূলত এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটাকে আমরা বলবো প্ল্যানিং কমিশন, এটা এস্টাবলিশড ইন দ্য ইয়ার যদি বলে আনসার করবে কত? 1950। 1950, 15ই মার্চ। ওকে, কিন্তু এটা কনভার্ট হচ্ছে কিসে? বলবে নীতি আয়োগে, তাই তো? যখন নীতি আয়োগে এটা কনভার্ট হলো সেটা হচ্ছে 2015 ফার্স্ট জানুয়ারি। তাহলে 2015 ফার্স্ট জানুয়ারি এটা নীতি আয়োগে কনভার্ট হলো, যেটা আগে পরিকল্পনা কমিশন ছিল। নীতি আয়োগের চেয়ারম্যানকে না প্রধানমন্ত্রী পদাধিকার বলে, ইনি হচ্ছে এখানকার চেয়ারম্যান, রাইট? এবার দেখো ফার্স্ট যেটা প্ল্যানিং কমিশন অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1951 থেকে 1956, এখানে না একটা এক্সেপশন আছে। এই যে আমরা বলছি না পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 5টা বছর, তাই তো? তার জন্য আমরা গ্যাপ পাবো প্রত্যেকটাই 5 বছর করে। যেরকম দ্বিতীয়টা হচ্ছে কত? 56 থেকে 61, দেখো 5 বছরের গ্যাপ। কিন্তু এক্সেপশন হচ্ছে যেটা হচ্ছে রোলিং প্ল্যান, তাই না? তো রোলিং প্ল্যানটার ইয়ারটা কত হবে? বলবে যেটা পরিকল্পনা ছুটির সময়কাল বলে ঘোষণা করা হয়েছিল, তাই তো? যেটা হচ্ছে 1966 থেকে 1969, গ্যাপ কত? বলবে 3 বছরের। একটা কোশ্চেন্স পরীক্ষাতে খুব দেয়
এই যে সবুজ বিপ্লব থেকে। মূলত সবুজ বিপ্লবটা কেন করেছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যখন ভারী শিল্পের ওপর খুব জোর দেওয়া হয়েছিল, সেখান থেকে ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আরএসপি রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, এইগুলো কিন্তু এস্টাবলিশড হচ্ছে, রাইট? মনে রেখে দেবে যে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট যেটা এস্টাবলিশড হয়েছিল এটা কোন নদীর তীরে অবস্থিত? আনসার বলো, সোভিয়েত জার্মানি, তাই না? এর সহযোগিতাই হচ্ছে। যেরকম ব্রিটেনের সহযোগিতায় কোনটা হয়েছিল? আনসার হবে কি, যেটা ডিএসপিটা, রাইট? একদম ভোলাই। তাহলে মনে রেখে দেবে যে 1962 সালে জওহরলাল, ভারত আর চীনের কি হচ্ছে? বলবে যুদ্ধ হচ্ছে। ঠিক তার 2 বছর পর 1964 সালে কি হলো? বলবে জওহরলাল নেহরুর মৃত্যু হলো। 1965-তে কি হলো? ভারত পাকিস্তানের যুদ্ধ হলো। তারপর পাঞ্জাবে কিছু আন্দোলন হলো। এটার জন্য ইকোনমিক্সটা খুব ডাউন হয়ে গেল, এবং এটা ইকোনমিক্সটাকে আবার পুনরায় গ্রো করার জন্য আমাদের এম.এস. স্বামীনাথন, যাকে আমরা বলি কি ভারতের সবুজ বিপ্লবের জনক, এম.এস. স্বামীনাথন, এটাই যদি বলতো পৃথিবীর সবুজ বিপ্লবের জনককে, তখন উত্তর হবে কি ডক্টর নারমেন ব্লোরাং। যেরকম শ্বেত বিপ্লব, তাই না, হোয়াইট রেভলিউশন, যেটাকে বলা হয় অপারেশন ফ্লাড, বলবে হ্যাঁ। তাহলে এই যে প্রোডাক্ট অফ মিল্ক, এটার জনককে? আনসার হবে কি ডক্টর ভার্গিস কুরিয়েন। যেরকম হলুদ বিপ্লবের জনক, যেটা পেট্রোরাসায়ন শিল্পের সাথে যুক্ত, তাই তো, এটার জনককে? আনসার কি করবে? বলবে স্যাম পিতোদ্রা। এখান থেকেই একটা কোশ্চেন পেয়ে যাবে। এবার উনি গম, জব, ধান, বার্লি, জোয়ার এগুলোর ওপর একটা রিসার্চ করেছিল, বীজগুলোর ওপর। কিন্তু তার মধ্যে তিনি দেখলেন যে ধান আর গমটা সব থেকে বেশি প্রোডাক্ট দিচ্ছে, এবং এখান থেকে ইকোনমিক্সটা তাড়াতাড়ি গ্রো করা যাবে। মূলত ধান চাষটার উপর সব থেকে বেশি জোর দেওয়া হলো, যেটা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানাতে, যেটাই হচ্ছে ভারতের সবুজ বিপ্লব। ইজ দ্যাট ক্লিয়ার? এবার তোমাদেরকে যদি বলা হয় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কোন মডেলের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটা জানাও কমেন্ট সেকশনে। যেরকম দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রশান্ত চন্দ্র মহালনবিশের তত্ত্বাবধানে অনুসারে হয়েছিল। কেন? কারণ 29শে জুন কি হয়? বলবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে, এটা পালন করা হয় পিসি মহালনবিশের বার্থডে উপলক্ষে। আর প্রথমটা হচ্ছে একদম হ্যামার ডোনাল্ড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার 1951 সাল থেকে আর কি কি কোশ্চেন হতে পারে? দেখো 1950 সালটা, তার থেকে 2 বছর যদি এগিয়ে যাও, যেটা হচ্ছে 1952 সাল, এটাতে হয়েছিল এনডিসি। একটা কোশ্চেনটা পাবে। এনডিসির ফুল ফর্ম কি? বলবে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে বাংলাতে বলা হয় জাতীয় উন্নয়ন পরিষদ। 1951 সালে আর কি হয়েছিল? বলবে ফার্স্ট এশিয়ান গেমসটা কন্ডাক্ট হয়েছিল, ইয়েস। আর 1982-তে এখানেও কিন্তু এশিয়ান গেমসটা হয়েছিল, যেটা গ্রেটার নয়ডা, দিল্লিতে, মনে থাকবে। 1951 সালে মোস্ট ইম্পর্টেন্ট, মনে রেখে দাও, কনস্টিটিউশনে ফার্স্ট যেটা কারেকশন হয়েছিল, যেটা কততম তফসিলে রয়েছে? টোটাল স্যার তফসিল কটা? উত্তর করবে কটা? বলবে 12টা। কিন্তু 1951-তে যেটা ভূমি সংস্কার ওরিয়েন্টেড কারেকশনটা হয়েছিল, যেটা নবম তফসিলে রয়েছে, বলবে হ্যাঁ। এবার তোমরা বলো তো দশম তফসিলে কি হয়েছিল? কে বলতে পারবে দশম তফসিলে কি হয়েছিল? নবম তফসিল 1951-তে সংবিধানটা কি হচ্ছে? কারেকশন হচ্ছে, ফার্স্ট কারেকশন। নবম তফসিলে কি হয়েছিল? বলবে 1985, যেটাকে আমরা বলি দল ত্যাগ বিরোধী আইন, প্রণয়, ভেরি গুড, দল ত্যাগ বিরোধী আইন, যেটা হচ্ছে 1985। তাহলে 11তমতে কি হয়েছিল? বলবে যেটা পঞ্চায়েত, এটা যুক্ত হয়েছিল 1992, 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতটা যুক্ত হচ্ছে। ঠিক এর পরের তফসিল মানে 12তম, যেটা শেষ তফসিল, এখানে পৌরসভা, ইয়েস, যেটা 1992, খালি 73টা হয়ে যাবে 74তম সংবিধান সংশোধন, পৌরসভাটা ইনক্লুড হলো। মনে থাকবে পঞ্চায়েতটা যদি বলে, এখান থেকে দুটো কোশ্চেন হয়, একটা হয় পঞ্চায়েতি রাজ, আর একটা হচ্ছে পঞ্চায়েতের সংজ্ঞা। দেখো পঞ্চায়েতি রাজ যদি বলে, আনসার করবে 40 নম্বর আর্টিকেলটা, যেটা হচ্ছে গান্ধীবাদী, একটা সমাজতান্ত্রিক হয়েছিল, একটা গান্ধীবাদী হয়েছিল। তো এগুলো গান্ধীবাদীর মধ্যে গিয়েছে, তো এত ডিটেলসে দেয় না, মূলত এখান থেকেই কোশ্চেন দিলে এইরকম টাইপটাই দিয়েছে, খুব ডেপথের থেকে এরা কিন্তু তুলবে না। মনে রাখবে যে 40 নম্বরটা হচ্ছে পঞ্চায়েতি রাজ, কিন্তু যদি বলে যে পঞ্চায়েতের সংজ্ঞা, তখন আনসার কি হবে? দেখি কার মনে আছে বলো তো। পঞ্চায়েতের সংজ্ঞা যদি বলে, তখন উত্তর কি করবে? একটু ফার্স্ট কমেন্ট সেকশনে জানাও যে পঞ্চায়েতের সংজ্ঞা বললে আনসার কি করবে বলো। উত্তর কি হবে? 143 না, ভুল হয়ে গেল, 243, তাই না? দেখো পঞ্চায়েত,
এখানের সদস্য হতে গেলে ন্যূনতম কত এজের দরকার? বলবে 21 বছর এজের দরকার। জাতীয় পঞ্চায়েতের স্তরটা কস্তরীয়? বলবে ত্রিস্তরীয়। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, অ্যান্ড লাস্টে যেটা সেটা হচ্ছে জেলা পরিষদ। মনে থাকবে পরীক্ষায় দিয়েছিল যে মধ্যম স্তরটার নাম কি, আনসার কি হবে? বলবে পঞ্চায়েত সমিতি। এবারের পরীক্ষায় তোমাকে যদি দেয় যে একদম শেষের স্তরটার নাম কি, উত্তর কি করবে? বলবে জেলা পরিষদ। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে এই যে পঞ্চায়েত, ফার্স্ট পঞ্চায়েতের রাজ এটা কোথায় হয়েছিল? আনসার কি করবে? বলবে রাজস্থানের নগৌরিতে হয়েছিল, তাই না? রাজস্থান থেকে কি কি কোশ্চেন হয়? ফর এক্সাম্পল, সরিস্কা ন্যাশনাল পার্ক, রানাথাম্বার ন্যাশনাল পার্ক লোকেটেড ইন দ্য স্টেট ইন রাজস্থান। পরীক্ষাতে তো এটা পাবেই পাবে যে ভারতের মধ্যে আয়তনে বৃহত্তম যে রাজ্যটা তার নাম কি? আনসার কি করবে? বলবে রাজস্থান করে আসবো। এটাই যদি বলতো ক্ষুদ্রতম আয়তনে যে দেশটা, মানে দেশের মধ্যে যেটা রাজ্যটা, উত্তর কি হবে? বলবে গোয়া। গোয়ার রাজধানী বললে কি হবে? বলবে পানাজি। গোয়া অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছে কত সালে? বলবে 1987। সিকিম বললে 1975। বলেছিলাম দুটোর মধ্যে একটা পাবে, দেখো পিএসসিতে ক্লার্কশিপে কিন্তু দিয়েছিল, ডাব্লিউপিকেপিতেও কিন্তু এই টাইপটা দেয়। এবার রাজস্থান থেকে মনে রাখতে হবে যে যেটা চলমান বালিয়াড়ি সেটাকে আমরা বলবো ধ্রিয়ান। মূলত রাজস্থানে যেটা পশ্চিম দিক, ওখানে যেটা চলমান বালিয়াড়ি সেটাকে আমরা বলবো কি? বলবে ধ্রিয়ান বলবো। রাজস্থানের মরুভূমিতে কি দেখা যায়? বলবে মরুস্থলী দেখা যায়। এই মরুস্থলী কথার অর্থ কি? বলবে মৃতের দেশ। যেরকম মহেঞ্জোদারো, যাকে আমরা বলবো মাউন্ট অফ ডেড, অর্থাৎ যেটা হচ্ছে মৃতের স্তূপ। দেখো তোমাকে যদি বলে যে একটা নিত্যরত পুরুষ মূর্তি, আনসার করবে কিন্তু হরপ্পা। কিন্তু যদি বলে যে ব্রোঞ্জের তৈরি একটা নর্তকী মূর্তি, দাড়িওয়ালা একটা পুরুষ মূর্তি, উত্তর করবে কিন্তু মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতায় টোটাল কেন্দ্র ছিল 250টা। কিন্তু যদি বলে যে সিন্ধু সভ্যতার মধ্যে বৃহত্তম কেন্দ্রটা কি, উত্তর হবে রাখাগিরি। যদি বলা হয় সিন্ধু সভ্যতার মধ্যে বৃহত্তম শহরটার নাম কি, আনসার হবে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র কি, উত্তর হবে হরপ্পা। দ্বিতীয় বললে আনসার করবে মহেঞ্জোদারো। এখান থেকে একটা লিঙ্ক করতে হবে। যদি তোমাকে বলা হয় যে সিন্ধু সভ্যতার মধ্যে 1921 সালে যেটা ফার্স্ট হরপ্পাটা, এখান থেকে দেয় যে বৃহৎ শস্যাগার, আনসার হবে কি? অবশ্যই হরপ্পা। কিন্তু যদি এক্সামিনার এখানে একটা ডাটা ইনক্লুড করে যে সিন্ধু সভ্যতার মধ্যে প্রাপ্ত অট্টালিকাগুলোর মধ্যেও সর্ববৃহৎ শস্যাগারটা, আনসার হবে কিন্তু মহেঞ্জোদারো। এই ছোট ছোট লিঙ্ক আপ যদি না ধরে রাখতে পারো, পরীক্ষাতে ইজি কোশ্চেন্সগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে। মনে থাকবে আমরা এখান থেকে একটা লিঙ্ক করবো যেটা পরীক্ষাতে প্রায় দেয়, যে ধান চাষের নিদর্শনটা কোথায় মিলেছিল, উত্তর হবে কি? লোথাল। যেটা 1953-54-তে কে করেছিলেন? এস.আর. রাও আবিষ্কার করেছেন। বলবে হ্যাঁ। লোথালটা কোন নদীর তীরে অবস্থিত? যেটা হচ্ছে ভগাবর নদীর তীরে অবস্থিত। লোথালের বর্তমান লোকেশন কোথায়? উত্তর হবে গুজরাট। গুজরাটে টোটাল কটা বন্দর আছে? উত্তর হবে 41টা। ভারতের মধ্যে সবথেকে বেশি কোস্টাল লাইন যেটা হচ্ছে উপকূল রেখার দৈর্ঘ্য কোথায়? উত্তর হবে গুজরাট। সেটা হাউ মেনি কিলোমিটার? আনসার হবে কত? 1600 কিলোমিটার। কিন্তু ভারতের টোটাল দ্বীপ সমূহ ধরে গুজরাটটাকেও ইনক্লুড করা হলে উত্তর হবে 7516.6 কিলোমিটার। মনে থাকবে গুজরাটের প্রধান যেটা বন্দর সেটাই হচ্ছে কান্ডালা, যেটা হচ্ছে লোথাল, যেটা হচ্ছে একটা ট্যাক্স ফ্রি, মানে যেটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর। আমরা ট্যাক্স বলতেই মনে রাখবো যেটা হচ্ছে জিএসটি, গুড অফ সার্ভিস ট্যাক্স। 2017 1 জুলাই জিএসটি কি হচ্ছে? এস্টাবলিশড হচ্ছে। মনে রাখবে যে জিএসটিটা হচ্ছে ওয়ান টাইপ অফ কি ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স। মূলত ট্যাক্স টু টাইপস, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো জিএসটিটা যাচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের উপর। জিএসটিটা কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেলে রয়েছে? ফার্স্ট জানাও কমেন্ট সেকশনে, জিএসটি কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেল? ভেরি গুড আরিফ, ভেরি গুড, 101 নম্বর আর্টিকেলে রয়েছে। তাহলে এর থেকে এক কমিয়ে দিলে সেঞ্চুরি হবে, তাই তো? তাহলে যেটা হচ্ছে 100 নম্বর আর্টিকেল, ওখানে কি রয়েছে? বলবে ভারত আর বাংলাদেশের মধ্যে যেটা সীমারেখা শেয়ার করেছে, অর্থাৎ যেটা হচ্ছে বর্ডার লাইনটা, যেটা হচ্ছে 3 বিঘা করিডোর, যেটা কোচবিহারের কাছে রয়েছে, আনসার হবে 100তম সংবিধান সং, তাই তো? এবার দেখো বাংলাদেশের সাথে ভারতের সীমারেখাটা আবার সব থেকে বেশি, হাউ মেনি কিলোমিটার? আনসার হবে কি? জানাও কমেন্ট সেকশনে। বাংলাদেশের সাথে ভারতের সীমারেখা হাউ মেনি কিলোমিটার? আনসার কি করবে? বলো বলো বলো। দেখো দেশের মধ্যে বৃহত্তম দ্বীপ বললে কিন্তু আনসার হবে বাংলাদেশ। ভেরি গুড, 4096, 4 গুণ 24 করলে হবে 96। যেরকম ওয়েস্ট বেঙ্গলের সাথে কোথায় রয়েছে বেশি? আনসার হবে কি? ঝাড়খণ্ড। যখনই ঝাড়খণ্ডে যাচ্ছ ওখানে একবার বৃহত্তম কয়লা খনিটা দেখে এসো, অর্থাৎ ঝরিয়াটা, তাই না? তাহলে ঝাড়খণ্ডের ঝরিয়াটা হচ্ছে বৃহত্তম কয়লা খনি। আমরা যখনই কয়লার কাছে গেছি, কয়লাগুলোকে একটু রিসার্চ করি। হাউ মেনি টাইপস অফ? আনসার কি করবে? 4 টাইপস। কি কি? একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, একটা হচ্ছে বিটুমিনাস, একটা হচ্ছে লিগনাইট, আর একটা হচ্ছে পিট।
এখান থেকে একটা কোশ্চেন দেয়, বাদামি কয়লা কাকে বলে? আনসার কি করবে? বলবে স্যার বাদামি কয়লা বললে আনসার করব লিগনাইটটাকে। আচ্ছা বলো তো কোন কার্বনটা, কোন কয়লাটা সব থেকে বেশি উজ্জ্বল এবং চকচকে? উত্তর কি করবে? বলবে অ্যানথ্রাসাইট কয়লাটা, বিকজ এখানে কার্বনের পরিমাণটা সব থেকে বেশি থাকে। আচ্ছা তাহলে পুরাতন কয়লা খনি বললে উত্তর কি করবে? আগেকার দিনে, পুরোনো দিনে কে ছিল? রাজা রানী ছিল, তাই না? তাহলে আনসার হবে রানীগঞ্জ, যেটা রানীগঞ্জটা এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1774 থেকে 1775। বলো মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম লিগনাইট, লিগনাইট, লিগনাইট কারেক্ট অ্যান্সার। আচ্ছা কনস্টিটিউশন থেকে তোমাদেরকে একটা কোশ্চেন্স করি, যে মূলত 352, 356, 360 এর মধ্যে প্রেসিডেন্সিয়াল রুলটা পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ ওটা হচ্ছে স্টেট ওরিয়েন্টেড। ওকে, তো মনে রাখবে যেটা 352 সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 4 অ্যাড করলে হবে 356 যেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল, আর 4 অ্যাড করলে হবে 360 যেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। যেরকম আয়ারল্যান্ড থেকে ভিভিআই হচ্ছে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি, যেটা কে রচনা করেছেন? আনসার হবে পণ্ডিত জওহরলাল নেহরু। যখনই জওহরলাল নেহরুর কাছে যাচ্ছ কতগুলো কোশ্চেন লিঙ্ক করো। জওহরলাল নেহরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। ইয়েস, ঘড়ির কাঁটা যখন মাঝরাত ছবে, গোটা ভারতবাসী, গোটা পৃথিবী ঘুমন্ত অবস্থায়, ঠিক সেই টাইমে ভারতবাসী জেগে উঠবে স্বাধীন সংগ্রামের লড়াইয়ে। এই মহান উক্তি দিয়েছেন পণ্ডিত জওহরলাল নেহরু। মনে রাখবে পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা একটা বিখ্যাত বই, যেটা কি দ্য ডিসকভার অফ ইন্ডিয়া। এখান থেকে একটা কোশ্চেন দেয় যে জাতীয় কংগ্রেসের দুটো অধিবেশন হয়েছিল যেটাতে সভাপতিত্ব করেছেন পণ্ডিত জওহরলাল নেহরু। একটা হচ্ছে 1929, একটা হচ্ছে 1940। 1929 এবং 40 এটা হচ্ছে দুটোই লাহোর অধিবেশন। 1929এরটা হচ্ছে পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল, আর 1940টা বললে বারবার বলছি মনে রাখবে পাকিস্তান পৃথকের দাবি উঠেছিল। মূলত যেটা স্বরাজ বললাম, এই স্বরাজ দলের প্রধান দুজন নেতা হচ্ছে সিআর দাস এবং মতিলাল নেহরু, অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। মনে থাকবে চিত্তরঞ্জন দাসের কাছে যখন গেছি একটা কোশ্চেন লিঙ্ক করব, নেতাজি সুভাষচন্দ্র বসুর যদি বলা হয় রাজনৈতিক গুরুকে ছিল, আনসার কি করবে? বলবে চিত্তরঞ্জন দাস। যেরকম মহাত্মা গান্ধী, তাই না, যাকে কি বলা হয়, কি উত্তর করবে? মহাত্মা গান্ধী কাইজার হিন্দ উপাধিটা পেয়েছিল, তাই না? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু বললে আনসার কি করবে? বলবে গোপাল কৃষ্ণ গোখলে। যখনই গোপাল কৃষ্ণ গোখলে দেখাচ্ছ মনে করো তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ডাব্লিউপি দিয়েছিল না, আনসার কি হবে? বলবে গোপাল কৃষ্ণ গোখলে। যেরকম গোলামগিরি বইটাকে লিখেছে, আনসার কি হবে? জ্যোতিবা ফুলে। আচ্ছা বলো তো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? কমেন্ট সেকশনে জানাও। আর যারা লাইক করেনি স্ক্রিনে একটা করে ডাবল ট্যাপ করে লাইক বাটনে হিট করে স্কোর বোর্ডটা বাড়িয়ে দাও। বলো আনসার কি হবে? আনসার কি হবে বলো, জানাও কমেন্ট সেকশনে। উত্তর কি হবে? সরোজিনী নাইডু তো হবে না। সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় যদি বলে, তাই না? ওই জন্যই তো কোশ্চেনটা দেয়। সরোজিনী নাইডুকে কি বলা হয়? বলবে ভারতের নাইট অ্যাঙ্গেল বলে। যেরকম সর কোকিলা কাকে বলা হয়? লতা মঙ্গেশকরকে, যায় না? তার ডাক নাম কি ছিল? হেমা। ঠিক আছে, মনে থাকবে। অ্যানি বেসান্ত, ভেরি গুড। তাহলে ফার্স্ট মহিলা, ইনি হচ্ছেন বিদেশিনী মহিলা, আনসার হবে অ্যানি বেসান্ত। ফর এক্সাম্পল তোমাকে আর একটা কোশ্চেন বলে রাখি, ভিভিআই ভারত যখন স্বাধীন হচ্ছে অর্থাৎ 1947, ঠিক এই টাইমে মানে তার আগে 1946-এ তখন কে সভাপতি ছিল জানো? উত্তর হবে কি? জে.বি. কৃপলানি। জে.বি. কৃপালিনী। যদি বলে জাতীয় কংগ্রেসটার জনককে বা জাতীয় কংগ্রেসের ফাউন্ডারকে, আনসার কি হবে? ডব্লিউ.সি. ব্যানার্জি। না 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 না, তাও তো ভুল করে এলে। উত্তর কি হবে? উত্তরটা করতে হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। 1885 যেটা ফার্স্ট অধিবেশনটা হয়েছিল সেটা হচ্ছে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। কতজনকে নিয়ে? আনসার হবে 72 জনকে নিয়ে। এটার লিডিং করেছেন উমেশচন্দ্র ব্যানার্জি। এর সাথে এক অ্যাড করো যেটা হচ্ছে তার পরের বছর মানে 1886, যেটা হচ্ছে কি দাদাভাই নৌরাজি। চিনতে পারছো? যাকে কি বলি? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কার লেখা? দাদাভাই নৌরাজির লেখা। এইভাবে তো মনে রাখতে হবে। ভারতের প্রথম জাতীয় আয় গণনা করেছেন, তাই না? 1867 থেকে 68 কে? দাদাভাই নৌরাজি। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো কনস্টিটিউশন থেকে কয়েকগুলো ধারা তোমাদেরকে জিজ্ঞেস করি। সাম্যের অধিকার আর্টিকেল নাম্বার কত থেকে কত? কে বলতে পারবে? সাম্যের অধিকার এটা কনস্টিটিউশনের কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? বলো, জানাও। সাম্যের অধিকার মূলত সাম্য আর সৌভাদিত্য এটা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। হ্যাঁ,
মনে রাখবে যে ফ্রান্সের প্যারিসে কি রয়েছে, বলবে আইফেল টাওয়ারটা রয়েছে, তাই না? যেরকম কুতুব মিনার কোথায় রয়েছে, বলবে দিল্লিতে রয়েছে। চার মিনারটা কোথায় রয়েছে, হায়দ্রাবাদে রয়েছে। আবার হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এটা হচ্ছে টুইন সিটি, মানে যমজ শহর। যেরকম সিন্ধু সভ্যতায় হরপ্পা মহেঞ্জোদারো এটা হচ্ছে টুইন সিটি। ফর এক্সাম্পল দুর্গাপুর আসানসোল এটা হচ্ছে টুইন সিটি। আরও একটা মনে রাখো, হাওড়া আর হুগলি এটা হচ্ছে টুইন সিটি। ডাব্লিউবিপিতে দিয়েছিল দিল্লি আর নিউ দিল্লি, এটা কি টুইন সিটি না? আচ্ছা বলো তো, দিল্লির আগে নাম কি ছিল? উত্তর হবে ইন্দ্রপ্রস্থ। কিন্তু প্রাচীন দিল্লির আগে কি নাম ছিল? আনসার হবে কি শাহজাহানবাদ। দিল্লিতে কি রয়েছে? সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার রয়েছে, তাই না? ডিআরডিও, ইয়েস, এটার হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে রয়েছে। আচ্ছা বলো তো এনটিপিসি, ফর এক্সাম্পল এটা দুটো হয়, একটা হচ্ছে রেলের এনটিপিসি যেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার কর্পোরেশন, আরেকটা হচ্ছে এনটিপিসি যেটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটা এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1975। এখানকার সিইও, এখানকার চিফ অফ এক্সিকিউটিভ অফিসারকে, আনসার কি করবে? সিইও। এনিওয়ান জানা থাকলে কমেন্ট সেকশনে জানাও, আনসার কি হবে? এনটিপিসির সিইও কে রয়েছেন? আনসার কি করবে? বলো বলো বলো, জানাও কমেন্ট সেকশনে, বলো। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? আনসার কি হবে? যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের কে রয়েছে? সিইও। উত্তর কি হবে? স্যার টপিক ওয়াইজ ক্লাস করালে ভালো হতো। আচ্ছা বলো কি উত্তর হবে? জানা নেই? গুরদীপ সিং, গুরদীপ সিং। ওকে, দেখো বলে রাখি একটা কথা, আমি এর আগের ক্লাসটা করেছিলাম ইন দ্য সিভিলাইজেশন, মানে যেটা হচ্ছে তোমার সিন্ধু সভ্যতার বৈদিক সভ্যতা, একটা ক্লাসেই কমপ্লিট করে দিয়েছি। জাস্ট ক্লাসগুলো লাইভ সেশন আছে, কমপ্লিট করো। আমি তোমাদের টপিক ওয়াইজে করাবো, কিন্তু মাঝে মধ্যে কিছু তো রিভিশন দরকার, তাই না? অলরেডি আজকে 12টার লাইভ সেশনটা আমি 12:20 এসেছি, ঠিক আছে? তো 1 ঘন্টার বেশি থাকতেও পারবো না, একটার মধ্যে কমপ্লিট করে দেবো। তো যে কারণে কিছু কোশ্চেন্স তোমাদের সাথে প্রপারলি একটা অ্যানালিসিস করছি, এটা রিভিশন করাচ্ছি, ঠিক আছে? আর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। এরপর দিন যেরকম তোমাদের জিওগ্রাফি ক্লাস করাবো, তারপর কনস্টিটিউশন পাবে, ইকোনমিক্সের উপর পাবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তারপর তোমার ইকোনমিক্স ওরিয়েন্টেড ক্লাসগুলো প্রোভাইড করবো। সায়েন্সেরও টপিক ওয়াইজ কিছু ক্লাস করিয়ে দেবো, আর স্ট্যাটিক জিকেগুলো টপিক ওয়াইজ করাবো, কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস পাবে, ঠিক আছে? তো আমি টপিক ওয়াইজও করাবো, আর মাঝে মাঝে কিছু প্রিভিয়াস ইয়ার, কিছু মিক্সড জিকে, এগুলোও তো দরকার, তাই না? যেরকম মক টেস্ট না দিলে তোমার তো ম্যাথ, রিজনিং, জিকে এটা একটা একসাথে করার কালচার থাকবে না, তো এটাও একটা দরকার। ওকে, আমি ঠিক করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ওকে স্যার, কবে কবে লাইভ ক্লাস হয়? প্রত্যেক দিনই হয়, এই কয়েকদিন করাতে পারিনি। দুপুর 12টার সময় তুমি আমার এই রেলওয়ে চ্যালেঞ্জারে চলে আসবে, এখানে তুমি লাইভ সেশন পেয়ে যাবে। ওকে, যারা নিউ ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে নোটিফিকেশনটা অল করে রাখো। ওকে, আর আমার একটা জিকে কুইক রিভিশন ব্যাচ আছে, যেটা হচ্ছে যোদ্ধা ব্যাচ। প্রপারলি ডাব্লিউপি কেপি মেন এক্সামকে টার্গেট করে এই ক্লাসটা করাচ্ছি। ইয়েস, দেখো আগামী 1 মাসের মধ্যে তুমি এটা কমপ্লিট করে নিতে পারবে। এটা কমপ্লিট করতে তোমার 1-1.5 মাসই টাইম লাগবে। আর সব থেকে মেন যেটা পরীক্ষার আগে রিভিশন, যেটা কিন্তু তুমি 2-3 বার করতে পারবে। এবার দেখো ডাব্লিউপি কেপির মেন এক্সামকে টার্গেট করে করাচ্ছি, বিশেষ করে পিআরবি একটা প্যাটার্ন ধরে চলে, তার উপর প্রপার অ্যানালিসিস করে ক্লাসগুলো করছি। তো যারা আমার এই যোদ্ধা ব্যাচটা নেবে তারা জয়েন করতে পারো। ক্লাসগুলো গুগল মিটে হয়, ক্লাস নোটস, পিডিএফ, এছাড়া তুমি ক্লাসগুলো কমপ্লিট হতে রেকর্ডেড দেখতে পাবে। কোনো ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে তুমি রেকর্ড পাবে। তো যদি মনে হয় থাকে যে যোদ্ধা ব্যাচ এসে আগামী 1 মাসের মধ্যে জিকেটাকে রিভিশন করবে, আর প্রপারলি বলছি এখান থেকে কিন্তু ডিক্টো কমন পাবে, তার জন্য তোমাকে দেরি না করে জয়েন করতে হবে, আর মন দিয়ে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? আজকে সন্ধ্যেবেলাতেই ক্লাস হয়েছে, কনস্টিটিউশনে ক্লাস করাবো, দেখবে সেখানে কীরকম কনস্টিটিউশনের আর্টিকেলগুলোকে শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। ইয়েস, জাস্ট রিভিশন করো, বুঝতে পারবে। ওকে, তো যারা যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই 9144556275, আই রিপিট 9144556275, এখানে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যোদ্ধা ব্যাচ, অনলি 200, ওয়ান টাইম। ওকে চলো, 9144556275, এখানে হোয়াটসঅ্যাপ করে জাস্ট যোদ্ধা ব্যাচ লিখে দাও। চলো নেক্সট যে কনস্টিটিউশনের কোশ্চেন্সটা করেছিলাম, যে 14 থেকে 18, যেটা হচ্ছে কি বলবে সাম্যের অধিকার, এটা দেয় তো। এবার তোমরা বলো তো, এই যে এনটিপিসিতে দিয়েছিল যে অস্পৃশ্যতার দূরীকরণ বা অস্পৃশ্যতার বিলোপ সাধন, আনসার কি হবে? বলবে খুব ইজি, অনেকবার করেছো। আনসার কি করবে? বলবে 17 নম্বর আর্টিকেল। এর আগের যেটা আর্টিকেল, ইয়েস, যেটা 16 নম্বর আর্টিকেল, এটা হচ্ছে সরকারি চাকরিতে সমানতার অধিকার, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 16। আর্টিকেল নাম্বার 18টা কি হবে? উত্তর করবে পদবি, টাইটেল, খেতাবি, এই ওরিয়েন্টেড জিনিসগুলো বললে উত্তর হবে 18। এবার আমরা যাচ্ছি 19-এ, মনে রাখবে 19 থেকে 22, ইয়েস, ভিভিআই, যেটা হচ্ছে কি বলবে স্বাধীনতার অধিকার। এবার তুমি বলো তো, স্বাধীনতার অধিকার বলে তো সব স্বাধীনতা থাকতে পারে না, তাই না? মূলত আমরা 19 নম্বর আর্টিকেলটাতে 6টা আলাদাভাবে মেনশন করা আছে স্বাধীনতার অধিকার। তো তোমরা আমাকে বলো, বাক স্বাধীনতার অধিকার অর্থাৎ কথা বলার স্বাধীন অধিকার, এটা আর্টিকেল নাম্বার কততে ইনক্লুড রয়েছে? বলো, জানাও। 16তম সমান অধিকার সরকারি চাকরি, ভেরি গুড। 17 হলে অস্পৃশ্যতার বিলোপ সাধন, 18 হলে কি হবে?
পদবি, টাইটেল, খেতাব, একদম 19A। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা আনসার করছে 19A কারেক্ট আনসার দিয়েছে। আমরা মনে রাখবো যে 19-এর এটা হচ্ছে, চলো একটু সুন্দরভাবে লিঙ্ক করে দিই, ভালো করে শোনো। তোমাকে যদি বলা হয় যে এসব কথা বলবো, তাহলে কি কথা বলবো স্বাধীনভাবে, মানে ওটা হচ্ছে কথা বলার স্বাধীনতার অধিকার বা বাক স্বাধীনতার অধিকার। উত্তর হবে কি 19-এর A। এবার তুমি বলো তো, কথাবার্তা বলবো যদি আমরা সবাই একসাথে, তাহলে কি করতে হবে? বলবে একটা সভা সমিতি গঠন করতে হবে। বলবে হ্যাঁ। তাহলে এই যে জমায়েত হওয়ার একটা অধিকার, এটা রয়েছে 19-এর B। আমরা এক জায়গায় জমায়েত হলাম। এবার এক জায়গাতে যখন জমায়েত হয়ে যাবে, তখন কি হবে? বলবে একটা সভা সমিতি যদি হয়, তাহলে জিনিসটা বেশ ভালো হয়, তাই না? তাহলে এটা হবে তার পরেরটা, মানে একটা সভা সমিতি। এবার তুমি এক জায়গাতে বসে সভা সমিতিতে আর রয়েছো, তোমার একটা বোরিং ফিল হচ্ছে, চ একটু ঘুরে আসি, তাই না? তাহলে স্বাধীনভাবে হাঁটা চলা ঘোরাফেরার যে অধিকারটা, এটা রয়েছে তার পরেরটা। এবার তুমি কোথাও ঘুরতে গেছো, ঘুরতে গিয়ে তোমার কোনো একটা জায়গা পছন্দ হয়ে গেছে, তোমার মনে হচ্ছে আমি এখানে থাকবো, বাড়ি করব, থাকতেই পারো, তোমার এটা স্বাধীনতার অধিকার দিয়েছে। তাহলে তুমি কোথাও একটা স্বাধীনভাবে বসবাস করতে পারো, সেটা রয়েছে কনস্টিটিউশনের এই অধিকারটা। এবং লাস্টে যেটা বলা রয়েছে যে তুমি নতুনভাবে পেশা, ব্যবসা, বাণিজ্য করতে পারো, এটার অধিকার। মনে রেখে দেবে, এর আগের যেটা, সেখানে 1978 44 অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, যেটা সম্পত্তির অধিকারটা না, সেটা আইন অধিকারে কনভার্ট হয়েছিল। 44 আর্টিকেল 44 এটার থেকে কোশ্চেন্স দিয়েছিল। কি দিয়েছিল কোশ্চেন্সটা বলো? আনসার কি হবে? একটা হয় মিনি কনস্টিটিউশন, যেটা হবে 42। বাট যদি বলা হয় ইউনিয়ন সিভিল কোড, আনসার কি হবে? 44 নাম্বার আর্টিকেল। বলো, বুঝতে পেরেছো? বোঝা গেছে? তাহলে 42 হচ্ছে, যেটা হচ্ছে মিনি কনস্টিটিউশন। 1976 42তম, এখানে কি হয়েছিল সংশোধনীতে? ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, গণতান্ত্রিক, এগুলো যুক্ত হয়েছিল। মূলত মনে রাখবে যে আমাদের যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ইয়েস, যেটাকে বলছি আমরা গণপরিষদ, এটা কিন্তু ক্যাবিনেটের সুপারিশে হয়েছিল, তাই না? একটা হয় ক্রিপস, একটা হয় ক্যাবিনেট। ক্রিপস বললে উত্তর হবে 1942, আর ক্যাবিনেট বললে আনসার হবে 4 অ্যাড করো 1946। আচ্ছা, 1942 যখন বললাম, একটু ভালো করে মনে করো তো, আগস্ট ক্রান্তি ময়দান, তাই না? 1942-এর 8ই আগস্ট, ইয়েস, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর কি আন্দোলন? কি বলতে পারবে বলো? ভারত ছাড়ো আন্দোলন, তাই না? তাহলে আমরা মনে রাখবো ভারত ছাড়ো আন্দোলন বললে উত্তর হবে 1942 8 আগস্ট, যেটাকে আগস্ট ক্রান্তি ময়দান বলা হয়। এবার বলো তো, ক্রিপস মিশনকে ফেল করা ব্যাংকের একটা চেকের সাথে তুলনা করেছেন কে? আনসার করবে মহাত্মা গান্ধী, যিনি হিন্দ স্বরাজটা লিখেছেন, তাই না? প্রথম আর শেষবারের মতন জাতীয় কংগ্রেসের অধিবেশনে লিডিং করেছেন, যেটা হচ্ছে 1924-এর বেলেগাঁও অধিবেশনটা। আবার রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় 31 অক্টোবর, যেটা হচ্ছে ডিউ টু দ্য কজ অফ সর্দার বল্লভভাই প্যাটেল বার্থডে। বরদৌলি সত্যাগ্রহ 1928, যেটা হচ্ছে কে? সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছেন, তাই না? তারপরেই সর্দার আখ্যাটা পেয়েছেন মহাত্মা গান্ধী, এবং ভারতের দলগত মহিলারা তাকে আখ্যাটা দিয়েছেন। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, 1928 সাল থেকে একটা কোশ্চেন রেলে দিয়েছিল, আনসারটা কি হবে জানো? যে সাইমন কমিশনটা ভারতে কখন এসছে? দেখো, সাইমন কমিশন যদি বলে গঠিত হয়েছে, আনসার হবে কিন্তু 1927। কিন্তু সাইমন কমিশন ভারতে চলে এলো, উত্তর হবে 1928। আবার সাইমন কমিশনটা কার্যকর হলো, উত্তর হবে 1930। যখনই 1930 বলতো, সেখান থেকে লিঙ্ক করবে ডান্ডি অভিযান। মূলত 1930-এর 12ই মার্চ এটা শুরুয়াত হয়েছিল, 1930-এর 6 এপ্রিল এটা শেষ হয়েছিল। 1930-এ মনে রাখবে লবণ আইন ভাঙার জন্য মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন করেছেন। 1930-এ তোমাকে মনে রাখতে হবে স্যার সিভি রমন, ইয়েস স্যার, ডিউ টু দ্য কজ অফ রমন এফেক্ট, এটা ডিসকভারের জন্য তিনি কি পেয়েছেন? আনসার কি করবে? বলবে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছে। মূলত নোবেল 6টা ক্ষেত্রে দেওয়া হচ্ছে, 1901 সালে সুইডেন দেশ থেকে প্রদান করছে। বাট এক্সেপশন হচ্ছে একটাই, যেটা কি 1969, অর্থাৎ 1ও নয় 6ও নয়, এই টাইমটাতে ইকোনমিক্সের স্পেশাল ফর অর্থনীতিতে নোবেলটা দেওয়া হচ্ছে। ফার্স্ট ইন্ডিয়ান 1998-তে অমর্ত্য সেন আবার এটা পাচ্ছেন। ফর এক্সাম্পল, কেন? আনসার কি করবে? বলবে দ্য আর্গুমেন্ট অফ ইন্ডিয়া, এটার জন্য, ঠিক আছে? আবার ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনক, বা পরীক্ষাতে এইভাবেও দিতে পারে আধুনিক অর্থনীতির জনককে। আনসার কি করবে বলো? উত্তর হবে কি অ্যাডাম স্মিথ। তিনি কি লিখেছেন বলো? অ্যাডাম স্মিথ কি লিখেছেন? বলবে দ্য ওয়েলথ অফ নেশন লিখেছে, তাই না? আচ্ছা বলো তো, দ্য রিপাবলিক এটা কে লিখেছে? আনসার কি হবে? দ্য রিপাবলিক মানে প্রজাতন্ত্র, এটা কে লিখেছেন? কি হাফ সেঞ্চুরি হবে না? মাত্র 18 রানে থাকবো? হ্যাঁ, হাফ সেঞ্চুরি তো অ্যাটলিস্ট করতে পারো, একটু তো হাত তো তুলতে পারি। জাস্ট 18 মাত্র রান হয়েছে। যারা লাইকটাই করেনি, স্ক্রিনে একটা করে ট্যাপ ট্যাপ করে ডাবল ট্যাপ করে দাও, অটোমেটিক স্কোরবোর্ডটা দেখো ইনক্রিজ হয়ে যাবে। ওকে, চলো হাফ সেঞ্চুরি কাছে নিয়ে চলো। যারা করনি লাইকটাই করে দাও, দ্রুত নিয়ে চলো হাফ সেঞ্চুরি কাছে, চলো।
হ্যাঁ, প্লেটো 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 আনুমানিক 375-এ। ঠিক আছে, আচ্ছা চলো জিওগ্রাফি থেকে কিছু মাটি থেকে কোশ্চেন্স করা যাক। বলো তো চা আর কফির জন্য কোন মাটিটা বিখ্যাত? আনসার কি করবে? যা করাচ্ছি এখান থেকে ডিট্টো কমন পাবে, মন দিয়ে ক্লাসগুলো করো আর রিভিশন করো। ঠিক আছে, আর যারা ব্যাচে আছো নিশ্চিন্তে থাকো, যা করাচ্ছি আর যেভাবে এখনো পর্যন্ত রিভিশন হবে একদম বিন্দাস। জাস্ট ক্লাসগুলোকে মন দিয়ে করতে হবে, রিভিশন দিতে হবে, আর পরীক্ষার আগে তোমাকে 2-3 বার রিভিশন দিতেই হবে। তুমি কিন্তু পরীক্ষাতে ভালো স্কোরই ক্যারি করবে। ঠিক আছে, আনসার কি হবে? আনসার আসছে কি ল্যাটেরাইট, 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 ভেরি গুড। দেখো ল্যাটেরাইট মৃত্তিকার রংটা হচ্ছে লাল, এটা কেন? Fe2O3 মানে আয়রন অক্সাইডটা প্রচুর পরিমাণে থাকে। মনে রেখে দেবে যে ল্যাটেরাইট মাটি সব থেকে বেশি বাজে বাঁকুড়া। বাঁকুড়ার আগে নাম ছিল আবার কি বলবে? মল্লভূমি। বলে না কর্কটক্রান্তি রেখা 5টা জেলার উপর দিকে আছে, তো আমরা নিয়ে আসি ওকে কর্কটক্রান্তি রেখাটাকে কীভাবে? পুরুলিয়া, যেটা আর্দ্রতম, তাই না? তাহলে যেখানে অযোধ্যা পাহাড় রয়েছে, তাহলে প্রথমে যাও পুরুলিয়া, তারপর সব বাঁকুড়া, তারপর কোথায়? আমাদের এখানে মানে বর্ধমানে। এবার বর্ধমানটা দুটো সেকশন বিভক্ত, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে পশ্চিম। এই যে দুর্গাপুর আসানসোলটা আমাদের এদিকে, এটা কি? এটা হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান। এবার হচ্ছে নদিয়া। আবার নদিয়ার কৃষ্ণনগরে কি বিখ্যাত? মাটির পুতুল বিখ্যাত, তাই না? যেরকম হলদিয়াটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত, মনে থাকবে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা বলো তো তুলা চাষের জন্য উপযুক্ত মাটি কি? উত্তর কি করবে? বলবে যেটা হচ্ছে রেগুর, তুলা চাষের জন্য, তাই না? কৃষ্ণ মৃত্তিকা, কালো মাটি, এটা মূলত মহারাষ্ট্রে বলা হয় এটাকে রেগুর মাটি। যেরকম গঙ্গার প্রাচীন পলিমাটি বিশিষ্ট যে অঞ্চলটা, তাকে কি বলা হয়? প্রাচীন। ফ্যাট ভাং মানে কি? বাবার। ঠিক আছে, মনে রেখে দেবে যদি বলে নতুন পলিমাটি বিশিষ্ট অঞ্চলটা, উত্তর কি? নতুন। চল হাট, এন্টি দেবো না, মানে কি? খেদাড়ে দাও মানে খাদার। আবার পাঞ্জাবেই নতুন সমভূমি বিশিষ্ট অঞ্চলটাকে বলছে আপ বেটা মানে বেট। বলো মনে থাকবে। খাদারটা হচ্ছে মূলত ইউপি। উত্তরপ্রদেশে মনে রাখবে স্টেটের সীমানা সব দিকে বেশি। উত্তরপ্রদেশে ভিভিআই, যেটা লোকসভার আসন সংখ্যা সর্বাধিক, যেটা হচ্ছে 80টা। লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। কিন্তু হ্যাঁ, মনে রেখে দেবে যে রাজ্যসভার যদি বলে আনসার হবে 6 বছর। কেন এটা দেয়? কারণ এটা এক্সেপশন মানে ব্যতিক্রম। প্রত্যেক 2 বছর অন্তর 1/3 করে লোক বেরান আবার ঢুকেন, পুনরায় নিযুক্ত হচ্ছে। রাজ্যসভায় মনে রাখবে রাষ্ট্রপতি 12 জনকে নিজের মনোনীত প্রার্থী হিসেবে পার্টিসিপেট করাতে পারে। ঠিক আছে, মনোনীত প্রার্থী হিসাবে। কিন্তু লোকসভায় বললে উত্তর হবে নো ওয়ান। ঠিক আছে, ফার্স্ট লোকপাল বললে উত্তর হবে পিনাকি চন্দ্র ঘোষ, যার রিটায়ারমেন্টের এজ হচ্ছে 60। আর যদি বলে সুপ্রিম কোর্ট, উত্তর হবে 65 অথবা 6 বছর, যেটা আগে। যদি বলে হাইকোর্ট, উত্তর হবে 62 অথবা 6, যেটা আগে। এটাই ফলো করে পিএসসি এবং ইউপিএসসি। পিএসসিকে অ্যাপয়েন্ট করাচ্ছে কে? উত্তর হবে রাজ্যপাল। ইউপিএসসিকে বললে উত্তর কী হবে? অবশ্যই যেটা হচ্ছে রাষ্ট্রপতি। ওকে, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন, উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান চিফ জাস্টিস। আচ্ছা, সুপ্রিম কোর্ট কলকাতাতে এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1774। এটা কোন অ্যাক্টের মাধ্যমে? এর আগে 1773, যেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। ওকে, মনে রেখে দেবে 1774 সাথে 10 অ্যাড করলে হবে 1784, যেটা হচ্ছে পিটার্স ইন্ডিয়া অ্যাক্ট। পরীক্ষায় দেয় না পিটার ভারত শাসন আইন, উত্তর কি করবে? 1784। ফর এক্সাম্পল আরেকটা কোশ্চেন মনে রাখবে, 1861, ইয়েস, এই অ্যাক্টের মাধ্যমে 1862 কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ 3টে হাইকোর্ট এস্টাবলিশ হয়েছে। টোটাল হাইকোর্ট হচ্ছে 25টা। কলকাতা হাইকোর্ট হচ্ছে সব থেকে পুরাতন। মনে রাখবে কি করে? 62 বছর হচ্ছে হাইকোর্টের রিটায়ারপতিদের এজ, তাই তো? রিটায়ারমেন্টের এজ। তাহলে 1862 মনে থাকবে। বলো ক্লিয়ার হয়েছে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, স্কোরবোর্ড এগোচ্ছে না, জাস্ট 24। স্কোরবোর্ড তোলো, স্কোরবোর্ডে রান বাড়াও, মাত্র 24। ভালো লাগছে দেখতে? হ্যাঁ, অ্যাটলিস্ট হাফ সেঞ্চুরির কাছে নিয়ে যাও। ব্যাটটা তুলবো তো তাহলে? বলো। আচ্ছা বেশ, কনস্টিটিউশনে এবার কিছু কোশ্চেন্স করবো। এই যে গণপরিষদ, যেটাকে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলছি, এটা ক্যাবিনেটের সুপারিশে হয়েছিল। 3জন প্রধান নেতা, সেই 3জন প্রধান নেতার নাম কি? ডাব্লিউপিতে দিয়েছিল। ডাব্লিউপি কি দিয়েছিল? বলেছিল নিম্নের কে সদস্য নন। তো 3টে নাম মনে রেখে দাও, তাহলে উত্তরটা পেরে যাবে। কি হবে? বলবে লর্ড বেথিক লরেন্স, স্যার স্টিফোর্ড ক্রিপস, আরেকজন হচ্ছে এভি আলেকজান্ডার। এবার এখান থেকে ডাব্লিউপি এই টাইপের কোশ্চেন্সও দিতে পারে। প্রধান সচিব কে ছিলেন? উত্তর কি হবে? লর্ড বেথিক লরেন্স। ইয়েস। যদি বলে বাণিজ্য সচিব কে ছিলেন? আনসার কি করবে? বলো। লর্ড বেথিক লরেন্স। স্যার স্টিফোর্ড ক্রিপস, ইনি হচ্ছেন স্যার স্টিফোর্ড ক্রিপস, বাণিজ্য সচিব। যদি বলেন নৌ সচিব কে ছিল? উত্তর হবে এভি আলেকজান্ডার। এভি আলেকজান্ডার, মনে থাকবে। তাহলে প্রধান বললে উত্তর হবে বেথিক লরেন্স, নৌ সচিব বললে এভি আলেকজান্ডার, এবং স্টিফোর্ড ক্রিপস হচ্ছে বাণিজ্য সচিব। ঠিক আছে, একদম। আমদানি রপ্তানিতে সাহায্যকারী যে ব্যাংকটা, সেটা মনে রাখবে এক্সিম ব্যাংক। ওকে, একদম। রিপো রেট, সংশ্লিষ্ট রেট, আরআরআর, এসএলআর, এগুলো হচ্ছে আমাদের আরবিআই।
যেটা 1934 অ্যাক্টের মাধ্যমে 1935-এ এস্টাবলিশ হয়েছিল, যার হেডকোয়ার্টার কোথায়? মহারাষ্ট্র, মুম্বাই। ঠিক আছে, মহারাষ্ট্র বলতে মনে পড়ে গেল পরীক্ষাতে এই টাইপটার কোশ্চেন্সটা দেবেই দেবে যে হচ্ছে বিধান পরিষদ কোথায় নেই। তো আমরা মনে রাখবো উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার, এই 6টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে। আই রিপিট, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার। এবার ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ ছিল, ইয়েস, 1969। হ্যাঁ, একও নয়, ছয়ও নয়, কি হয়েছিল? বিধান পরিষদ বিলুপ্ত হয়েছিল। এই যে একও নয়, ছয়ও নয়, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা এস্টাবলিশ হয়েছিল। মাদ্রাজের নাম চেঞ্জ হয়ে তামিলনাড়ু হয়েছিল। ভারতের 14টা ব্যাংক জাতীয়করণ হয়েছিল। সবগুলোর উত্তর হবে একও নয়, ছয়ও নয়। যেরকম একও নয়, আটও নয়, 61st অ্যামেন্ডমেন্টে ভোটের বয়সটা কমিয়ে 21 থেকে 18 করা ছিল। ভোটের যেটা অধিকার, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মানব অধিকার। আমরা মনে রেখে দেবো নির্বাচন কমিশনারের যদি আর্টিকেলটা বলে, উত্তর হবে 324, 2 অ্যাড করলে হবে 326, যেটা হচ্ছে ভোটের অধিকার। বলো, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, ঠিক আছে? বলো কেমন রিভিশন হলো? ঠিকঠাক হয়েছে? আর কয়েকটা কোশ্চেন্স করবো, তারপর আজকে লাইভ এন্ড। ওকে, 324। হ্যাঁ, শোষণের বিরুদ্ধে অধিকার যদি বলে আনসার কী হবে? অবশ্যই 19 থেকে 22 যদি ধর্মীয় স্বাধীনতার অধিকার হয়, তাহলে 23 থেকে 24 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে 25 থেকে 28টা কি? উত্তর হবে ধর্মীয় স্বাধীনতার অধিকার। হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতার অধিকার। দেখো, একটা ধর্মীয় প্রতিষ্ঠান তুমি করতে পারো এবং সেখানে রীতিচর্চা করতে পারো, এটা হচ্ছে যেটা হচ্ছে 25 নম্বর আর্টিকেল। তাহলে 26 নম্বর আর্টিকেলটা কি? 26 নম্বর আর্টিকেলটা হচ্ছে তুমি এখানে নিজের মতন রীতিনীতি চর্চা এগুলো ওরিয়েন্টেডে আইন বাধা হয়ে আসবে না। এটা হচ্ছে তোমার 25-এর পর 26 নম্বর আর্টিকেলটা। 27 নম্বর আর্টিকেলটা কি? এনিওয়ান জানা আছে? 27 নম্বর আর্টিকেলটা তোমাকে মনে রাখতে হবে যে তুমি এখানে কোনো রকমভাবে কোনো ট্যাক্স কর এগুলো নেওয়া যাবে না। এটা হচ্ছে 27 নম্বর আর্টিকেল। আর 28 নম্বরটা কি? যেটা হচ্ছে শিক্ষা এই ওরিয়েন্টেডে ধর্মের ক্ষেত্রে বাধা হয়ে আসবে না। বলো, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা ওরিয়েন্টেড কোনো জিনিস বাধা হয়ে আসবে না। এই টাইপের ল্যাঙ্গুয়েজ কোশ্চেন্সগুলো পরীক্ষায় দেয়। যেরকম 32 থেকে 35 ভিভিআই, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যার মধ্যে 32 আর্টিকেলটাকে কি বলেছেন? সংবিধানের হৃদয় আর আত্মা। ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা কনস্টিটিউশনে কি বলে থাকি? কনস্টিটিউশনের রূপকার বলে থাকি, তাই না? সংবিধানের রূপকার বলে থাকি, মনে থাকবে। যেরকম ড্রাফটিং কমিটি, অনেকগুলো কমিটি হয়েছিল গণপরিষদের সময়, ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন প্রভিন্সিয়াল কমিটি, ড্রাফটিং কমিটি, স্টিয়ারিং কমিটি। পরীক্ষা দেয় না? স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানকে? উত্তর কি করো? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, যে আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিল। কিন্তু মহিলা রাষ্ট্রপতি বলে উত্তর কি হবে? প্রতিভা পাটেল, তাই না? মহিলা রাষ্ট্রপতি বলে আনসার হবে প্রতিভা পাটেল। সংবিধানের যদি বলা হয়, বলো স্থায়ী সভাপতি, উত্তর হবে কি? ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। তাহলে অস্থায়ী বলে কি হবে? সচিনানন্দ সিনহা। আর যদি বলে সংবিধানের ধারণাটা কে দিয়েছিলেন, আনসার কি হবে? এম.এন. রয়। মনে থাকবে, মানবেন্দ্রনাথ রয়। ঠিক আছে। আর উপদেষ্টা যদি বলে, উত্তর হবে বি.এন. রাও, বীর নরসিংহা রাও। ওকে, ড্রাফটিং কমিটি যেটা খসড়া কমিটি, মনে রাখবে 1947 সালের 29শে আগস্ট এটা হয়েছিল। 7 জন মেম্বার, যার মধ্যে একজন হচ্ছে চেয়ারম্যান, ওই যে বি.আর. আম্বেদকর। ঠিক আছে। এবার এখানে কিছু এক্সেপশন আছে, যেরকম টি.সি. কৃষ্ণমাচারী ভিপি কৈতানের মৃত্যুর বদলে এসেছিল। হ্যাঁ, এন মাধব রায়ের পরিবর্তে বি.এল. মিত্রর সদস্যপদটা বাতিল হয়। এই টাইপের কোশ্চেন্সগুলো দেবে। দারুণ লাগছে, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। ঠিক আছে, তোমরা জাস্ট পাশে থাকো, আমি তোমাদের সাথে আছি একদম পুরো লাইভ সেশনে। জিকে র্যান্ডাম কুইক রিভিশন করাবো। আর যারা ম্যাথ রিজনিং প্র্যাকটিস করো, অবশ্যই আমার প্লেলিস্ট সেকশন ভিজিট করবে। আর ইয়েস, ভিভিআই WPKPর বিগত বছরে আসা পুরো জিকে গুলোকে 2.5 ঘন্টার ম্যারাথন ক্লাসে প্রোভাইড করেছি। জাস্ট ক্লাসটা করবে, জিকে লিঙ্ক আপ কি জিনিস বুঝে যাবে। একটা জিকে থেকে অ্যানাদার জিকেগুলো কীভাবে লিঙ্ক করে ক্লাসটা করেছি, সেটার জন্য তোমাকে 2.5 ঘন্টা ম্যারাথনটা কমপ্লিট করতে হবে। আর তোমার অনেক অনেক জিকেটা লেভেল আপ হবে। ঠিক আছে, একদম সেই ধামকা ক্লাস স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এইভাবে আমরা জিকেগুলো রিভিশন করবো। আর টেলিগ্রামে জয়েন থাকবে, ক্লাস ওরিয়েন্টেড আপডেট পাবে। আর যারা আমার যোদ্ধা ব্যাচটা জয়েন করতে চাও, অবশ্যই তোমরা 9144556275 এখানে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যোদ্ধা ব্যাচ, অনলি 200। ইয়েস, একদম একবারই পে করতে হবে 200। জিকেগুলো রিভিশন করো। খুব সিলেক্টিভ কোশ্চেন যেগুলো পিআরবিতে মেন টার্গেট করে, সেগুলোকে নিয়ে প্রপারলি ক্লাসটা করাচ্ছি। এগুলো জাস্ট কমপ্লিট করো। আর রিসেন্টও ক্লাস চলছে, সেগুলোতে ডাইরেক্ট গুগল মিট আমার সাথে করতে পারবে। যদি অ্যাটেন্ড করতে না পারো, তুমি তো রেকর্ড পাচ্ছ, কোনো অসুবিধা হবে না। ক্লাস নোট, PDF সমস্ত কিছু পাচ্ছ। ওকে, তো
আজকে আর কন্টিনিউ করছি না, এই পর্যন্ত রাখছি। আগামীকাল তোমাদের সাথে আবার দুপুর 12টায় দেখা হবে। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও করব, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ ক্লাস বলতে যেটা আগে আমরা হিস্ট্রি করছিলাম, এবার জিওগ্রাফি, কনস্টিটিউশন, সায়েন্স, স্ট্যাটিক, জিকে এগুলোও করব, ঠিক আছে? চলো তোমাদের সাথে আর 3-4টে কোশ্চেন্স করি নাকি? 3-4টে কোশ্চেন্স করে আমরা আজকের মতন এখানেই এন্ড করব। কোশ্চেন্স হচ্ছে, যদি বলা হয়, বলো তো ভারত আর মায়ানমার বিচ্ছিন্ন হয়েছে, ভারত আর মায়ানমার বিচ্ছিন্ন হয়েছে কত সালে? আনসার কি করবে? এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে, ভারত আর মায়ানমারটা বিচ্ছিন্ন হয়েছে কত সালে? আনসার কি করবে বলো, কমেন্ট সেকশনে জানাও। বলো, ভারত মায়ানমারটা বিচ্ছিন্ন হয়েছে কত সালে? স্যার বলো নাম্বারটা 9144556275। আই রিপিট 9144556275। ওকে, 1937, ভেরি গুড। ওই জন্যই তো 37 ডিগ্রি প্যারালাল লাইনটা ভারত আর মায়ানমারকে বিচ্ছিন্ন করেছে, তাই না? এবার মনে রাখবে সব থেকে বৃহত্তম প্যারালাল লাইন, উত্তরটা কি হবে? 49 ডিগ্রি প্যারালাল লাইন, তাই না? যেটা ইউএসএ আর কানাডাকে বিচ্ছিন্ন করেছে। কানাডার রাজধানীটার নাম কি? উত্তর কি হবে? অট্টোয়া, তাই না? অস্ট্রিয়ার যেরকম ভিয়েনা, এরকমগুলো মনে রাখতে হবে। ফর এক্সাম্পল তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেরকম আমাদের ভারত পাকিস্তানের মধ্যে অনেকগুলো আছে, যেরকম এলওসি যেটাকে বলে লাইন অফ কন্ট্রোল, যে 1947 স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে র্যাডক্লিফ লাইনটা হয়েছিল, ওটাও ভারত পাকিস্তান। আর 24 ডিগ্রি প্যারালাল লাইন, 28 ডিগ্রি প্যারালাল লাইন, বোথ আর স্টিল আনসার। আনসার হবে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। বাট এলএসি যদি বলে দেয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর ম্যাকমন লাইন, উত্তর হবে ভারত আর চীন, তাই তো? ভারত আর চীন মনে থাকবে একদম কারেক্ট আনসার। যেরকম আন্দামান নিকোবরটা যদি বলে, আনসার হবে 10 ডিগ্রি। কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি বলে, উত্তর হবে কিন্তু সান্দ্রেরা। আচ্ছা, আন্দামান নিকোবরের সব থেকে উচ্চতম শৃঙ্গটার নাম কি? স্যাডেল পিক। ওখানকার রাজধানীর নাম কি? পোর্ট ব্লেয়ার, তাই তো? ভেরি গুড। যেরকম রাজস্থানে অবস্থিত যেটা হচ্ছে গুরু শিখর, হ্যাঁ অ্যাকচুয়ালি হিমালয়ের থেকেও বেশি উঁচু ছিল আরাবল্লী, কিন্তু এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত দিয়ে ক্ষয়ে 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 এখন এমন উচ্চতা হয়ে গেছে যে অনেক নিচে নেমে গেছে। কিন্তু এর উচ্চতম শৃঙ্গটা থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, যেটা হচ্ছে গুরু শিখর, যেটা কোথায় অবস্থিত? আনসার কি করবে? বলবে যেটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। রাজস্থানে রয়েছে হ্যাঁ পিঙ্ক সিটি, যেটাকে আমরা বলবো জয়পুর। মনে রাখবে জয়পুর একটা বিখ্যাত হস্তি উৎসব হয়। আর তোমাকে যদি বলে সাদা হাতির দেশ বা শ্বেত হস্তির দেশ, আনসার কি করবে? থাইল্যান্ড। বলো তো আমফান নামক ঘূর্ণিঝড়টার নামকে দিয়েছিল? আনসার কি হবে? বলবে থাইল্যান্ড। যেরকম আরব সাগরের রানী বলা হচ্ছে কোচিকে, ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হচ্ছে জিব্রাল্টারকে, পঞ্চম সমুদ্রের বন্দর বলা হচ্ছে মস্কোকে, ইয়েস পঞ্চম নদের দেশ বলা হচ্ছে পাঞ্জাবকে। এখানের অমৃতসরে রয়েছে কি? স্বর্ণ মন্দির, যেটার ভূমিদান করেছিলেন আকবর, যেটা বানিয়েছিলেন গুরু রামদাস। অমৃতসর শহরের আগে নাম কি ছিল? গুরু রামদাসপুর। জালিয়ানওয়ালাবাগ থেকে একটা কোশ্চেন হবে, একটু রিভিশন করে দিই। মনে রাখবে 1919-এর 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে একটা জনতা মিছিলের আহ্বান বসে। কেন? ডাক্তার সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল রায়চৌধুরী এদের দুজন মহান নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে। মাইকেল ডায়ার এটাকে ছত্রভঙ্গ করতে এসেছিল। গুলি চালানোর নির্দেশ দিতে 391 জন অফিসিয়ালিভাবে বলছে নিহত হয়েছে, আর 1001 জনের আহত হয়েছে। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে দেখতে গেলে অনেকে পদবিষ্ট হয়ে মারা গেছেন। এটার বদলা নিল সর্দার উধাম সিং, ইয়েস লন্ডনে গিয়ে কি করেছিল? মাইকেল ডায়ারকে হত্যা করেছিল। লন্ডন থেকে আরো দুটো কোশ্চেন লিঙ্ক করতে হবে। লন্ডনে ইন্ডিয়া হাউসের ফাউন্ডারকে? উত্তর হবে কি? শ্যামাজি কৃষ্ণ বর্মা। কিন্তু লন্ডনে ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের ফাউন্ডারকে? উত্তর হবে দাদা ভাই নৌরাজি। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? একদম ভেরি গুড। এটা হওয়ার পর মহাত্মা গান্ধী কাইজারেন্দ উপাধি ত্যাগ দেন। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ফার্স্ট এশিয়ান 1913-তে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা রিটার্ন দেন। ভারতের ভাইসরয় থেকে পদার্পণ করেন কে? জি শঙ্করনারায়ণ নায়ার। ভারতের ফার্স্ট ভাইসরয় কে? উত্তর হবে কি? 1858। যেরকম বাংলার প্রথম যদি বলা হয় যে গভর্নরকে, উত্তর হবে কি জানো? বলবে রবার্ট ক্লাইভ। যদি বলে বাংলার শেষ গভর্নরকে, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। কেন জানো? বাংলার প্রথম গভর্নর বললে উত্তর হবে কি? রবার্ট ক্লাইভ। এখান থেকে একটা কোশ্চেন দেয়, ওয়েট শোনো আগে। কোশ্চেনটা দেয় যে যেটা পলাশির যুদ্ধ হয়েছিল 1757 23 জুন, যেটা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সাথে কার? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600-তে এস্টাবলিশ হয়েছিল জাহাঙ্গীরের অনুমতি নিয়ে। গুজরাটে সুরাতে ঘাঁটি এঁটেছিল প্রথম, বাংলা বিহার ওড়িশার উপর প্রভাব ফেলেছিল। পরে এটা এলিজাবেথের হাতে ন্যস্ত হয়, রানী এলিজাবেথের হাতে। আর রানী এলিজাবেথ মনে রাখবে মেজর ধ্যানচাঁদকে কি দিয়েছিল? ম্যাজিশিয়ান অফ হকি এটা আখ্যা দিয়েছিল। 29 আগস্ট কি পালন করি? ন্যাশনাল স্পোর্টস ডেটা পালন করি। তো আমি কোথায় ছিলাম? যেটা হচ্ছে তোমার এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা হচ্ছে তোমার ইংরেজরা পলাশির যুদ্ধ। তো মনে রেখে দেবে নবাব সিরাজউদ্দৌলা বাংলার হচ্ছে শেষ স্বাধীন নবাব। দাদা এত কি করে মনে রাখো? হ্যাঁ লিঙ্ক আপ করে মনে রাখতে হয়, রিভিশন, ঠিক আছে? স্পোর্টস ডে ভেরি গুড।
একদম একদম প্র্যাকটিস প্র্যাকটিস, একদম একদম একদম। তো যেটা বলছিলাম, বাংলার প্রথম গভর্নর বলে উত্তর হবে রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভের নেতৃত্বে কিন্তু জিতেছিল পলাশির যুদ্ধ, এটাও দেয়। ইংরেজদের নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর হবে কি? রবার্ট ক্লাইভ। এবার শেষ বললে কি হবে? ওয়ারেন হেস্টিংস। কেন জানো? ও হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল। ইয়াস, ওয়ারেন হেস্টিংস। তাহলে শেষ কে? যে হচ্ছে ভারতের প্রথম গভর্নর, উত্তর হবে কি? লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে শেষ কে? উত্তর কি করবে? আনসার হবে লর্ড ক্যানিং। কারণ 1858-তে কি হয়েছিল বলবে? লর্ড ক্যানিং প্রথম ভারতের ভাইসরয় হয়েছিল। 1858 থেকে একটা কোশ্চেন হতে পারে, কিরকম জানো? 1857-তে কি হয়েছিল? সিপাহি বিদ্রোহ, মহাবিদ্রোহ, তাই না? তাহলে বলো তো সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 সালে, তাই না? একদম। সাঁওতাল বিদ্রোহের মূল প্রতীক কি ছিল? শাল গাছ। বেশ, তো আজকে এই পর্যন্তই রাখছি। আবার আগামীকাল দুপুর 12টায় আসবো তোমাদের সাথে, কোনো একটা চ্যাপ্টার ওয়াইজ করবো। তো তোমাদেরকে বলে রাখি আগামীকাল কোনটার উপর ক্লাস করবো। আগামীকাল যেটা ক্লাস করব, হিস্ট্রির ক্লাস করব, 16 মহাজন পদ। ঠিক আছে, প্রত্যেকে একটু দেখে আসবে, তাতে করে তোমাদেরও ক্লাসে আনসার করতে সুবিধা হবে এবং রিভিশনটাও দুর্দান্ত হয়ে যাবে। ঠিক আছে, 16 মহাজন পদ, তাই না? অঙ্গুত্তর নিকয়, হারসাং ডাইনেস্টি, বিম্বিসার, তাই না? যাকে সেনিক বা সেনিয়া বলা হয়, অজাতশত্রু, মহাশিলা কণ্টক, তাই না? এবং রথমুসল নামে দুটো কি করেছিল? অস্ত্র বানিয়েছিল, যাকে কুনিক বলা হয়। ঠিক আছে, 16 মহাজন পদ থেকে কোশ্চেন্স করাবো, বিম্বিসার, অজাতশত্রু, সমস্ত কোশ্চেন্সগুলো লিঙ্ক করাবো। একদম দুপুর 12টার সময় লাইভ সেশন চলে আসবে। যারা নিউ ভিউয়ার্স, একদম সাবস্ক্রাইব বাটনে হিট করে পাশে নোটিফিকেশনটা অল করে দাও, আর টেলিগ্রামে জয়েন করো। তুমি আমার যে কোনো ভিডিও সেকশন বা লাইভ সেকশনের ভিডিওতে যাও, এটা তো অন দ্যাট লাইভ চলছে। আমার এখন এখানে ডেসক্রিপশন বক্স দেওয়া হয়নি, আমি এটা পরে ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, পেয়ে যাবে। তো টেলিগ্রামে জয়েন করে নিও, ওখানে লুসেন্টের জিকের পিডিএফ পাবে, আর সানডেতে কেপিডাব্লিউবি টেস্ট পাবে। ঠিক আছে, সন্ধ্যেবেলায় অ্যান্সার কেউ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ওগুলো আমি অ্যানালাইসিসও করবো ইউটিউবে। হ্যাঁ, মির্জাফর আসছে তো, তাই না? মীর কাসিম, মির্জাফর, তোমার তো যাই হোক, তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর যারা আমার এই ব্যাচটা এসে জয়েন করতে চাও, দেরি না করে জয়েন করো, কারণ 2 মাসের মধ্যে রেডি হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট করো ক্লাসগুলো, প্রপার লিঙ্ক আপ পাবে, আর সবথেকে মেন কিছু ডেসক্রিপটিভ ক্লাস পাবে, আর ম্যাক্সিমামটা লিঙ্ক আপ, একটা কোশ্চেন থেকে আনাদার কোশ্চেন্সগুলো ধরে রাখার নমুনা কমপ্লিট যোদ্ধা ব্যাচে পাবে। তো যারা জয়েন করবে, নাম্বার দিয়ে দিয়েছি 9144556275, এখানে জাস্ট যোদ্ধা ব্যাচ বলে লিখে দিও, ব্যাস। আর ডেপথের থেকেও কোশ্চেন্স হিস্ট্রির ক্লাসটা করবে, বা এর আগেও অনেক ডেপথের কোশ্চেন্স ক্লাস করিয়েছি। মূলত পিআরবি যে টাইপটা ফলো করে তার উপর অ্যানালিসিস করে ক্লাসগুলো করাচ্ছি, একটা রিভিশন স্কেলে থাকো, ডিট্টো কমন পাবে পরীক্ষাতে। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।